সুপ্রিয় ডিগ্রি পাস কোর্স অনার্স নন ক্রেডিটের ছাত্রছাত্রীরা, ডক্টর মালিকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের আজকে আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম, আজকে এটার শেষ পর্ব। আজকে এই পর্ব দিয়েই একটা প্রশ্ন শেষ করব, এরপরে আবার নতুন আরেকটা প্রশ্ন স্যাম্পল কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং আজকে যেটা নিয়ে আলোচনা করব বাকি অংশটা তোমরা বুঝবা। কঠিন কিছু না, তুমি যদি প্রশ্নটা সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে তুমি সহজে উত্তর করতে পারবা। কারণ এটা এমন কোনো কঠিন কিছু লিখতে হবে না যার জন্য তোমাকে মুখস্থ করতে হবে বা অনেক কমপ্লেক্স ওয়ার্ড জানতে হবে। তোমার মেমোরিতে যে সমস্ত ওয়ার্ডসগুলো আছে সেই সমস্ত ওয়ার্ডস দিয়ে তুমি সুন্দর সুন্দর টপিক লিখতে পারবা। তো গ্রামার অংশ যেহেতু শেষ হয়েছে, আজকে যেটা ফ্রি হ্যান্ড রাইটিং, গত ক্লাসে আমি নোটিস রাইটিং নিয়ে আলোচনা করেছিলাম অন্যান্য বিষয়ের সাথে। সেটা ছিল নোটিস রাইটিং, ছিল ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্রথম প্রশ্ন। আজকে বাকি প্রশ্নগুলো আলোচনা করবো। তাহলে দেখি কি কি প্রশ্নগুলো থাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে। রাইট এ পোস্টার, এই যে পোস্টারটা এটা কিন্তু লেখা হয়ে গেছে। তোমাদের আজকে আমি দেখাবো এই যে নোটিস, এই যে রাইট এ নোটিস, এই যে নোটিসটা আজকে দেখাবো কীভাবে নোটিস লিখতে হয়। প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা করব। 3টা প্যারাগ্রাফ দেওয়া থাকে, একটা প্রশ্নের উত্তর করবা, একটা প্যারাগ্রাফ দিবা 7 নাম্বার। একটা পোস্টার বা একটা নোটিস লিখতে হবে, সেটা 6 নাম্বার। তারপরে তোমার প্যারাগ্রাফের সাথে একটা রিপোর্ট থাকে অর হিসাবে, তোমরা রিপোর্টটাও জানবা কীভাবে রিপোর্ট লিখতে হয়। তারপরে লেটার রাইটিং শিখবা, জব অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখতে হয়। এই জিনিসগুলো আসলে অর দিয়ে দেওয়া আছে, সবগুলোই তোমার জানতে হবে। তুমি যদি রিপোর্ট লিখতে না পারো, লেটার লিখতে না পারো, তুমি যদি জব অ্যাপ্লিকেশন লিখতে না পারো, তাহলে তোমার শিক্ষাটা, এডুকেশানটা পূর্ণাঙ্গ হলো না, ইনকমপ্লিট থাকলো। সুতরাং কমপ্লিটলি তুমি এডুকেশানটা দিবা, সার্বিকভাবে যাতে তুমি ইংরেজিতে যে কোনো বিষয় লিখতে পারো, ওই বিষয়টা, ওই জ্ঞানটা দেওয়ার জন্যই তোমার পড়ালেখা। ওকে, এরপরে একটা অ্যাসে থাকে, অ্যাসের নাম্বার হচ্ছে 15। এখানে 3টা অ্যাসের মধ্যে একটা অ্যাসে লিখতে হবে, এটার জন্য 15 নাম্বার। ওকে, আজকে আমরা দেখি একটা নোটিশ নিয়ে আলোচনা করি। সাপোজ বলতে তুমি আসলে যা না তা করতে হবে, অ্যাক্টিং জাস্ট। মনে করো যে ইউ আর দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ, একটা কলেজের তুমি একজন অধ্যক্ষ। দ্য অ্যানুয়াল ফিস্ট অফ ইউর কলেজ ইজ গোয়িং টু বি হেল্ড ইন ইউর কলেজ, নাও রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস টু অ্যাটেন্ড দ্য ফিস্ট। তুমি কলেজের প্রিন্সিপাল, এখন অ্যানুয়াল ফিস্ট, ফিস্ট মানে কি? ফিস্ট হচ্ছে ভোজ সভা, আসলে খাওয়া দাওয়া, যেটা খাওয়ার পর্ব, ভোজ সভা, ভোজ পর্ব। কোনো একটা বিষয়, কোনো একটা উপলক্ষ বা উদযাপন, কোনো অনুষ্ঠান উদযাপন করাটাই আসলে সেখানে খাওয়া দাওয়ার বিষয় থাকে, সেটা হচ্ছে ফিস্ট। অ্যানুয়াল ফিস্ট বাৎসরিক বনভোজনও বলা যেতে পারে, কিন্তু এখানে বনভোজন নাই, এটা পিকনিক না, জাস্ট পিকনিকের বলতে পারো যে অল্টারনেটিভ হিসেবে তারা কলেজে ফিস্ট করে, মানে বাৎসরিক একটা ভোজ সভা আয়োজন করে, যেটা অনেক কলেজে পিকনিক করে, তারা ভোজ সভা আয়োজন করে। ওকে, তাহলে অ্যানুয়াল ফিস্ট অফ ইউর কলেজ ইজ গোয়িং টু বি হেল্ড ইন ইউর কলেজ, তোমার কলেজে ভোজ সভা হতে যাচ্ছে। নাও রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস টু অ্যাটেন্ড দ্য ফিস্ট। এই ভোজ সভায় অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদেরকে কী করবা? একটা নোটিশ করবা। এই বিষয়টা হচ্ছে মূল, নোটিশ করবা। নোটিশটা কে করবে? ইউ অ্যাজ দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, কলেজের প্রিন্সিপাল হিসাবে তুমি একটা নোটিশ করবা। আচ্ছা, তাহলে নোটিশটা কীভাবে লিখতে হয় এই জিনিসটা বুঝতে হবে। কিছু ল্যাঙ্গুয়েজের এখানে বিষয় আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো খেয়াল করতে হবে যে কী কী ল্যাঙ্গুয়েজ, মানে ইউজেজেস অফ ওয়ার্ডস, কী কী ওয়ার্ড ব্যবহার করতে হবে একটা নোটিশে, সেটাই তোমাদের ধারণা দিচ্ছে। আচ্ছা, নোটিশ লেখার জন্য যেটা সবচেয়ে সবার প্রথমে তুমি তোমার প্রতিষ্ঠানের নাম দিতে হবে, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা। ওকে, প্রতিষ্ঠানের নাম দিবা, যেহেতু ঠিকানা তোমার ওই প্রতিষ্ঠানে জানা আছে, দিলেও পারো, না দিলেও পারো, কিন্তু অফিসটা দিতে হবে, যে অফিস থেকে নোটিশটা করা হচ্ছে সে অফিস কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে প্রথম কি দিবা? যেহেতু তুমি একজন প্রিন্সিপাল অফ এ কলেজ, তাহলে তুমি একটা প্রিন্সিপাল হিসাবে একটা কলেজের নাম দাও, ডক্টর মালিকা কলেজ। ওকে, দিলা উপরে ডক্টর মালিকা কলেজ। এটা সবসময় একটা আয়তক্ষেত্রের ভিতরে রাখবা, নোটিশ বা পোস্টার যেটা এলাকা, একটা আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেল আঁকবা, আয়তক্ষেত্র এঁকে
উপরে দিবা ডক্টর মালিকা কলেজ, অথবা যে কোনো কলেজের নাম দিতে পারো। তাহলে XYZ একটা কলেজ দিবা। দেওয়ার পরে এরপরে নিচের লাইনে লিখবা অফিস অফ দ্য প্রিন্সিপাল। অফিস অফ দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের অধ্যক্ষের কার্যালয় যেটাকে বলে। কেন এটা লেখা হয়? যেহেতু নোটিশটা এখান থেকে সার্ভ করা হচ্ছে, এই জন্য প্রিন্সিপাল অফ দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল। যদি মেয়র নোটিশ করে তাহলে অফিস অফ দ্য মেয়র। যদি প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার নোটিশ করে তাহলে অফিস অফ দ্য প্রাইম মিনিস্টার অথবা অফিস অফ দ্য প্রেসিডেন্ট। বুঝতে পেরেছ? তাহলে অফিস অফ দ্য প্রিন্সিপাল এটা লিখতে হবে। এরপরে একটু বোল্ড করে লেখো মাঝ বরাবর নোটিশ, NOTICE, নোটিশ। নোটিশ দিয়ে নিচে আন্ডারলাইন করো নোটিশ মাঝ বরাবর। প্রথম XYZ কলেজ, তারপর অফিস অফ দ্য প্রিন্সিপাল, তারপর নোটিশ মাঝে মাঝে। এরপরে বাম দিকেতে লেখা শুরু করো। প্রথম লিখবা REF মানে রেফারেন্স, REF রেফারেন্স, স্মারক নং যেটা বাংলাতে বলে। তাহলে স্মারকটা রেফ, REF রেফ কোলন NO নং মানে নাম্বার, রেফারেন্স নাম্বার, REF কোলন NO ডট, তাহলে রেফারেন্স নং হলো। মানে রেফারেন্স নংয়ের পরে তুমি ইনিশিয়াল লেটার দিয়ে দিবে, যেমন DMC ডক্টর মালিকা কলেজ, অথবা প্রত্যেকটা ওয়ার্ডের ইনিশিয়াল আদ্যাক্ষর নিয়ে প্রথম অক্ষরটা নিয়ে ক্যাপিটাল লেটারে লিখবা DMC, অথবা অন্য কোনো কলেজের নাম হলে সেই কলেজের প্রথম অক্ষরগুলো নিয়ে ক্যাপিটাল লেটারে লিখবা। লেখার পর একটা স্ল্যাশ দিবা। স্ল্যাশ বুঝো তো? অবলিক আমরা যেটা বলি স্ল্যাশ, এইভাবে স্ল্যাশ দেওয়ার পর একটা নাম্বার দাও, যে কোনো একটা ইমাজিনারি একটা নাম্বার দিয়ে দাও, 128, 125 বা 35, যেটা হোক। এই একটা স্ল্যাশ দিলা। স্ল্যাশ দেওয়ার পরে আরেকটা স্ল্যাশ দাও। সেই স্ল্যাশের পরে হবে কি ইয়ারটা, তুমি 2020 তো, তাহলে 20 শুধু দাও, 20, 21 হলে 21, 19 হলে 19, 2020 পুরোটা লিখবা না, 20 লিখবা। তাহলে বুঝে গেল 2020 সালের নোটিশটা। এর আগেরটা হচ্ছে নাম্বার, নোটিশের নাম্বারটা কি। এর আগে হচ্ছে অফিসটা, অফিস কোন অফিস থেকে, তারপরে নোটিশ নাম্বার, তারপরে ইয়ার অফ দ্য নোটিশ। তিনটা জিনিস থাকে, অন্যান্য জিনিসও থাকতে পারে ডিপেন্ডিং অন দ্য তাদের যে সিস্টেমটা আছে সিস্টেমের উপরে। তাহলে তুমি তিনটা দিলে যথেষ্ট। ইনিশিয়াল লেটার্স অফ ইউর কলেজ অথবা ইনস্টিটিউশন, তারপরে নাম্বার একটা দিবা, ইমাজিনারি যে কোনো একটা নাম্বার দিবা, তারপরে ইয়ারটা দিয়ে দিবা, অথেন্টিক হবে আর কি। এটা বাম দিকে দিবা। ডান দিকে আসো, ডেট দিবা, DAT ডেট। ডেট দিবা কি আজকের তারিখ দিয়ে দাও, 4 সেপ্টেম্বর। 4 সেপ্টেম্বর, TH দিও না, হ্যাঁ, আজকাল TH আমরা ব্যবহার করে না। 4 সেপ্টেম্বর 2020। ওকে, তাহলে 4 সেপ্টেম্বর 2020, 4 সেপ্টেম্বর দিয়ে কমা দিও, 2020 কমা না দিলেও সমস্যা নেই। এরপরে আসো মূল কথাটা। নোটিশটার শুরুটা করবা কি দিয়ে? ইট ইজ হিয়ার বাই নোটিফাইড। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড, খেয়াল করো। ইট ইজ হিয়ার বাই, HER হিয়ার, BY বাই, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড, NOTIFIED নোটিফাইড মানে জানানো যাচ্ছে যে, আমরা বলি না, এইটা ইংরেজি হচ্ছে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড, জানানো যাচ্ছে যে। তারপরে কাদের জন্য? ফর দ্য জেনারেল ইনফরমেশন অফ দ্য স্টুডেন্টস, জেনারেল ইনফরমেশন অফ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে। তাহলে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর দ্য জেনারেল ইনফরমেশন অফ দ্য স্টুডেন্টস দ্যাট, যে, যে এর পরে যে বিষয়টা জানাইবা সেটা এখন জানাইবা। দ্যাট দ্য অ্যানুয়াল ফিস্ট, এই কথাটা কিন্তু আছে, দ্য অ্যানুয়াল ফিস্ট অফ আওয়ার কলেজ হবে এখানে। দ্য অ্যানুয়াল ফিস্ট অফ আওয়ার কলেজ ইজ গোয়িং টু বি হেল্ড। এখন অনটা দিবা কত তারিখে? তুমি নোটিস করতেছো 4 তারিখে, তাহলে সপ্তাহখানিক পরে দাও, 2-3 দিন পরে দাও, ঠিক আছে? সপ্তাহখানিক পরে দাও বলে যে, তাহলে 4 তারিখ হলে 7 তারিখে দাও, 10 তারিখে দাও, 10 সেপ্টেম্বর, 7 সেপ্টেম্বর 2020। তাহলে গোয়িং টু বি হেল্ড অন 7 সেপ্টেম্বর 2020।
অ্যাট দিবা কেন? অন দিলা, অনের পরে ডেট দিবা, অন এত নভেম্বর, ডিসেম্বর, এই জানুয়ারি, সেপ্টেম্বর, যেটাই দাও, তারপর ইয়ারটা দিবা 2020, অ্যাট 7:30 বলো, 7:30 PM বলো, 8 PM বলো, অথবা 2 PM বলো। দুইটার সময় খাবার দিলে 2 PM বলবা, আর যদি সন্ধ্যার সময় খাবার দাও তাহলে 7:30 দাও, 8 দাও। এটা দেওয়ার দরকার নেই, যেহেতু কলেজ খাওয়াটা তুমি লাঞ্চটা সেরে ফেলো, তাহলে দুইটাই দাও, 2 PM। ওকে, অন আওয়ার কলেজ ক্যাম্পাস, তাহলে ফিসটা কোথায় হচ্ছে? অন আওয়ার কলেজ ক্যাম্পাসে ফুল স্টপ দিয়ে দিলে মূল কথাটা কিন্তু চলে আসছে। আমি আবার বলি, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর দ্য জেনারেল ইনফরমেশন অফ দ্য স্টুডেন্টস দ্যাট দ্য annual feast of our college is going to be held on 7 September 2020 at 2 PM। 2 PM লিখলে 2 দিয়া কোলন দিয়ে 0 দিয়ে দিও, তাহলে 2 PM, আবার 2:30 PM যেটাই দাও, 2:30 দিলে 0 দিতে হবে না, তাহলে 2 PM on our college campus, ফুল স্টপ। এরপরে কথা হচ্ছে সব ছাত্রছাত্রীদেরকে এই ফিস্টে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা যাচ্ছে, তাই না? এই ইংরেজিটা কী হবে? হেন্স, HENC, হেন্স, এ লক্ষ্যে, HENC, হেন্স, এ লক্ষ্যে, অল স্টুডেন্টস আর হিয়ার বাই রিকোয়েস্টেড, অল স্টুডেন্টস আর হিয়ার বাই, এটা কিন্তু একটা নোটিশের ভাষা, আর হিয়ার বাই রিকোয়েস্টেড। তুমি যদি কাউকে ইনভাইট করো তাহলে ইউ আর হিয়ার বাই রিকোয়েস্টেড, ইউ আর কর্ডিয়ালি হিয়ার বাই রিকোয়েস্টেড, কর্ডিয়ালি মানে খুব আন্তরিকতার সাথে, হ্যাঁ, তাহলে কর্ডিয়ালি দিতেও পারো, সিউআর CORDIALLY, কর্ডিয়ালি না দিলেও সমস্যা নেই। তাহলে অল দ্য স্টুডেন্টস আর কর্ডিয়ালি হিয়ার বাই রিকোয়েস্ট করা যাচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদেরকে টু অ্যাটেন্ড দ্য ফিস্ট। কী রিকোয়েস্ট করছো? টু অ্যাটেন্ড দ্য ফিস্ট, এই ভোজসভায় অংশগ্রহণ করার জন্য। তাহলে ভোজসভায় যে অংশগ্রহণ করতে বললা, টাইমটা বলবা ইন ডিউ টাইম, টাইম তো একবার বলাই আছে, আর এখন বলবা ইন ডিউ টাইম। যে কোনো মিটিংয়ে আহ্বান করতে হলে এই কথাটা লাগে, ইন ডিউ টাইম। অল দ্য members are requested cordially to attend the meeting in due time। যদি অন্য কোনো মেম্বারদেরকে কোনো অফিস কর্তৃক নোটিশ করা হয়, আর যেহেতু তোমার এখানে প্রিন্সিপাল বলেছে, তাহলে হ্যান্স অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ফিস্ট ইন ডিউ টাইম। শেষ হয়ে গেল কিন্তু নোটিশ, তোমার কথা শেষ। তাহলে তুমি এখন নিজের নামটা লিখে একটা সিল দিবে না? তাহলে তোমার নামটা লিখো XYZ মাহবুবুর রহমান খান দাও, মাহবুবুর রহমান খান, অথবা যে কোনো একটা নাম দিয়ে দিবা, অথবা তোমার নিজের নামও দিতে পারো, হ্যাঁ। দেওয়ার পরে তারিখটা দিয়ে দিবা, কারণ তোমরা জানো যে একটা নোটিশের পরে স্যারে যে সাইন করে, একজন প্রিন্সিপাল যে সাইন করে, সাইনের নিচে এখন তো আর সাইন দেওয়া যাবে না, তোমার নামটাই দিয়ে দিবা। নামের পরে তুমি সাইন দিতে পারো, সমস্যা নেই, যেহেতু তুমি নিজে হ্যান্ড রাইটিং করতেছো। নাম দেওয়ার পরে সাইন দিবা, সাইন দেওয়ার পরে ডেট দিবা, ডেট দেয় না সাইনের পরে, তো ডেট দেয়, এরকম একটা ডেট দিবা, 4/ বা /4/ এটাকে সেপ্টেম্বর, তাহলে সেপ্টেম্বর হচ্ছে 9, তাই না? 4/9/20, 4/9/20, তারপরে প্রিন্সিপাল, DMC প্রিন্সিপাল। এইটা সিল থাকে, সিল না থাকলে লিখে দিবা প্রিন্সিপাল, বাস তোমার নোটিশ হয়ে গেল। এরকম একটা নোটিশ লিখলে তুমি সহজেই নাম্বারটা পেয়ে যাবা, ঠিক আছে? আমরা পরে দেখি একটা প্যারাগ্রাফ লেখার কথা বলেছে, রাইট এ প্যারাগ্রাফ অন এনি অফ দ্য ফলোয়িং বাই রাইটিং টপিক সেন্টেন্স অ্যান্ড ডেভেলপিং আইডিয়াস। টপিক সেন্টেন্স এবং ডেভেলপিং আইডিয়াস দুইটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্সে যেটার উপর প্যারাগ্রাফ লিখতে বলে সেটা টপিক সেন্টেন্স, আর ডেভেলপিং আইডিয়াস হচ্ছে এটার থেকে যে সমস্ত আইডিয়াগুলো তুমি বের করে নিয়ে আসবা, যুক্তি দেখাইবা, তোমার কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য বা এটাকে
আরও বিশদভাবে ব্যাখ্যা করার জন্য যে সেন্টেন্সগুলো লিখতে হয় সেগুলোকে ডেভেলপিং আইডিয়াস বলে। কী কী আছে মনে করে এখানে ফ্রেন্ডশিপ আছে, বুক ফেয়ার আছে, ইন্ডিপেন্ডেন্স ডে। তাহলে ফ্রেন্ডশিপ নিয়ে আমি কয়েকটা কথা বলি, বুক ফেয়ার নিয়ে কথা বলবো, ইন্ডিপেন্ডেন্স নিয়ে কথা বলবো। এরপরে আমি যে কথাগুলো বলবো তোমরা যে পরীক্ষায় সেগুলোই দিবে এমন কোনো কথা নেই, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য একটা মডেল দাঁড় করাইলাম। একটা মডেল আমি যদি দিই, সেই মডেলের উপর ভিত্তি করে সেই মডেলের আদলে তোমরা আরও একটা প্যারাগ্রাফ লিখতে পারবা। এটা এই উদ্দেশ্যে আমি বলতেছি। রাইটিং পার্টে প্রত্যেকটা আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেভাবে লিখতেছি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড সেগুলো লিখতে হবে এমন কোনো কথা নাই, বাট আইডিয়াটা দিচ্ছে, একটা মডেল দাঁড় করাচ্ছি। এই মডেলের উপর ভিত্তি করে তোমরা নিজেরা নিজেদের মতো করে লিখবা, ঠিক আছে? তাহলে ফ্রেন্ডশিপটা দেখো। ফ্রেন্ডশিপ মানে কি? বন্ধুত্ব। একটা প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় এটা আমি বলি নেই। প্যারাগ্রাফ একটা প্যারার মধ্যে লিখতে হবে। প্যারাগ্রাফ মানে ওয়ান প্যাসেজ, একটা প্যাসেজের মধ্যে লিখবে। একাধিক প্যাসেজ হলে নিচের প্যাসেজগুলো কেটে দিবে, প্রথমটাই থাকবে। তো সুতরাং তোমরা একটা প্যাসেজে লিখবা এবং ওয়ার্ডস লিমিট যেটা থাকবে 150 ওয়ার্ডসের মধ্যে লিখবা, নট মোর দেন 200 ওয়ার্ডস। 200 শব্দের বেশি যাবে না, 150 থেকে 200। এবং প্যারাগ্রাফে সাধারণত ডেভেলপ করতে হয় আইডিয়াসটাকে। প্রথমে একটা আইডিয়া দিবা, এই ফ্রেন্ডশিপ সম্পর্কে বলবা, তারপরে এটা ডেভেলপ করবা। জাস্ট এখানে কোনো কনক্লুশনের মধ্যে তেমন কিছু দিতে হয় না, যেহেতু প্যারাগ্রাফ মূল কথাগুলো চলে আসবে কম কথায়। আচ্ছা, ফ্রেন্ডশিপ প্রথম উপরে লিখবা, ফ্রেন্ডশিপ আন্ডারলাইন করবা। তারপরে দেখো কী লেখা যায়। ফ্রেন্ডশিপ ইজ এ হিউম্যান ইনস্টিংক্ট। বন্ধুত্ব হচ্ছে মানবিক একটা অভিব্যক্তি, একটা আবেগ। ফ্রেন্ডশিপ ইজ এ হিউম্যান ইনস্টিংক্ট বিটুইন টু পার্সনস, দুজন ব্যক্তির মধ্যে, নট বাউন্ড বাই এনি রিলেশনশিপ, এবং তাদের মধ্যে কোনো রিলেশনশিপ থাকে না। আত্মীয়তা ছাড়া একজন আরেকজনের প্রতি যে একটা আবেগ, যে একটা হিউম্যান ইনস্টিংক্ট ফিল করে, দ্যাট ইজ কল্ড ফ্রেন্ডশিপ। তাহলে ফ্রেন্ডশিপ ইজ আ হিউম্যান ইনস্টিংক্ট বিটুইন টু পার্সনস, নট বাউন্ড বাই এনি রিলেশনশিপ। It is one of the greatest blessings of Allah. One of the greatest blessings of Allah to man. আমি সবগুলো অর্থ বললে আমি অনেকে জানো অর্থগুলো, এই জন্য বলছি না, সময় নষ্ট করছি না। আমি পড়ে যাচ্ছি, দেখো তোমরা যদি না বুঝো কমেন্ট বক্সে আমাকে লিখো কোন শব্দটা বুঝো নাই বা সেন্টেন্সটা বুঝো না, আমি বলে দিব। তাহলে it is one of the greatest blessings of Allah to man. It is a relationship which is based on the union of the same-minded person. আমি আবার বলছি, it is a relationship which is based on the union of same-minded persons. It adds to our joy in prosperity and helps to relieve our miseries. আমি আবার বলছি, it adds, এটা যুক্ত করে, to our joy in prosperity. আমরা যখন ভালো থাকি তখন এটা জয় বৃদ্ধি করে, অ্যান্ড হেল্পস টু রিলিভ আওয়ার মিজারিজ, আমাদের দুঃখকে লাঘব করে। ইন অ্যাডভার্সিটি, আমরা যদি কষ্টে দিন যাপন করি, আওয়ার ফ্রেন্ডস শেয়ার উইথ আস, আমাদের বন্ধুরা আমাদের সাথে শেয়ার করে, দ্য জয়েস অফ দ্য সাকসেস। তাহলে আমাদের সাথে শেয়ার করে, জয়েস অফ দেয়ার সাকসেস, তাদের সাফল্য আনন্দ আমাদের সাথে শেয়ার করে, এবং আমরা উই ফিল গুড ইন আওয়ার মিসফরচুন, আমাদের দুর্দশার সময়, দে আর উইথ আস, আমাদের সাথে থাকে, অ্যান্ড ট্রাই টু ডিমিনিশ আওয়ার গ্রিফ ইন ভেরিয়াস ওয়েজ, বিভিন্নভাবে আমাদের গ্রিফগুলোকে ডিমিনিশ DIMINISH ডিমিনিশ, কমাতে সাহায্য করে। ইট ইজ আ ফ্রেন্ডশিপ, বাট দ্যাট ইট ইজ আ ফ্রেন্ডশিপ, এটা হচ্ছে বন্ধুত্ব, দ্যাট সামটাইমস স্প্রিং ফ্রম দ্য মেন্টাল অ্যাস্টিম, আমাদের যে মনের যে তার কোনো ব্যক্তির প্রতি যে একটা সম্মান, যে শ্রদ্ধাবোধ, সেখান থেকে চলে আসে, ফ্রম দেয়ার লং অ্যাটাচমেন্ট, এবং অনেক দিন থাকলে আমাদের মধ্যে এই বন্ধুত্বটা আরও প্রগাঢ় হয়। ইট ডিপেন্ডস the relationship, the friendship between us. The attribute of friendship exists since the creation of human beings. অথবা friendship exists, এটা আছে, since the creation of human beings, মানব জাতির সৃষ্টির পর থেকে it exists, এটা অস্তিত্ব আছে। Many good things can be done
অনেক ভালো ভালো জিনিস সম্পাদন করা সম্ভব ইফ দেয়ার ইজ ফ্রেন্ডশিপ বিটুইন টু পার্সনস। দুজন ব্যক্তির মধ্যে বন্ধুত্ব থাকলে অনেক কিছু করা যায়, ভালো ভালো কাজ। হাউএভার, যাই হোক, লয়্যালটি টু ফ্রেন্ডস ইজ অ্যান এসেনশিয়াল কোয়ালিটি অফ ট্রু ফ্রেন্ডশিপ। লয়্যালটি টু ফ্রেন্ডস, বন্ধুর প্রতি যে বিশ্বস্ততা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু প্রিজার্ভ, এটাকে ধরে রাখতে হয়। দিস ইজ দ্য কোয়ালিটি। সো ফ্রেন্ডস আওয়ার দ্য বেস্ট পার্সন ইন আওয়ার লাইফ। Friends are our good advisors. Friends are our best saviors, যা আমাদেরকে সেভ করতে পারে। They help us in our misfortunes and in our distress. They help us. They stay beside us. They share our joys. They share our misfortunes. They sympathize us in our distress. Sympathize us. They make our life happy. Friends আমাদের জীবনকে সুখী সমৃদ্ধ করতে পারে by sharing news and views, by sharing with our griefs and joys. ওকে, এইভাবে তোমরা যদি একটা ফ্রেন্ডশিপ লেখো তাহলে সুন্দর হবে। এ বুক ফেয়ার, এই বুক ফেয়ারটা দেখো, একটা বইমেলা, এই সম্পর্কে কিছু বলি। Nowadays book fairs are becoming more and more popular in Bangladesh. বাংলাদেশের বুক ফেয়ারটা দিনে দিনে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। These are held in different cities and towns in some special occasions, especially on the occasions of International Mother Language Day. তাহলে এই কথাটাকে আবার আমি অন্যভাবে বলি, in our Mother Language Day, these book fairs are held in different parts of the world, in different parts of our country, including Dhaka. They are held, these book fairs are held in different parts of our country, in cities and in villages, everywhere. These book fairs are held. Okay, এরপরে এটা বলি, আবার এটার মধ্যে আমি বলেছিলাম অন দ্য অকেশন অফ, এই কথাটা দিয়ে দিব, অন দ্য অকেশন অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিন্তু কী করা হয়, এই বুক ফেয়ারটা সাধারণত অনুষ্ঠিত হয়। ইট বিগিনস ফ্রম 1st February, এটা 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়। ইট বিগিনস ফ্রম দ্য 1st February অ্যান্ড কন্টিনিউ থ্রু দ্য হোল মান্থ, এবং কন্টিনিউ ইট স্টার্টস on the 1st of February and continues throughout the whole month. সারা মাস এটা চলে। The tradition organized from the book fairs held at Bangla Academy is commemoration of language movements. The Bangla Academy is a institution, and এটা বলতে পারো সহজভাবে যে Bangla Academy also arranges the book fair. বুক ফেয়ারটা বাংলা একাডেমি আয়োজন করে থাকে in Dhaka to commemorate the sacrifice of our valiant sons শহীদ রফিক জব্বার, to commemorate, স্মরণ করার জন্য আমাদের সাহসী সন্তান সালাম রফিক জব্বার, যারা ভাষার জন্য জীবন দিয়ে গেছে, হু স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপরে বলতে পারো এটা বুক ফেয়ার, একটা বুক ফেয়ারে কী কী হয়, কী কী দেখো তুমি, এটা লিখো। অল দ্য লিডিং পাবলিশার্স সেট আপ স্টলস, তোমরা দেখো যে পাবলিশাররা সেখানে স্টল দেয়, তাহলে এটা বলবা অল দ্য লিডিং পাবলিশার্স সেট আপ দেয়ার স্টল সেট আপ করে। Some importers of foreign books also have their own stalls. কিছু যারা ফরেন পাবলিশার আছে, they import the books, like India থেকে many famous writers come to the book fair and they give autographs to the readers, to the people who go there. The people ask for autograph, তাই না? তোমরাও তো নিয়ে থাকো, অনেকে নিয়েছো। ওকে, এরপরে কি দিতে পারো,
Islamic Foundation and Bangla Academy open stalls. তোমরা জানো Islamic Foundation opens stalls and Bangla Academy also open stalls. And the stalls are well decorated. এই স্টলসগুলো well decorated with books, attractive books, and books for children are also there, and very colorful books are there, novels, poems, and all types of literature, especially Bangla literature books are sold there. সেখানে বিক্রি করা হয়। তারপরে আরও বলতে পারো at the fairs people go there and they buy books on different categories. They go there, people go to the book fair and they buy a lot of books on different topics. Parents also go there with their children and they also buy books for their children. Many colorful books are there for the children. They also buy these books for them. তারপরে বলতে পারো the books fairs does widen our knowledge. This book fair widens, প্রসারিত করে our knowledge, and it creates a habit of reading. আমাদের বই পড়ার প্রতি আগ্রহ জাগিয়ে তোলে। Book fair creates the habit of reading among us. We can learn many writers. We can learn the works of the writers, and we can see the faces of our favorite writers there. আমরা অনেক সময় ফেভারিট রাইটারদেরকে নিজ চোখে দেখি সেখানে। It is a good opportunity for us to meet them. তাদের সাক্ষাৎ করার জন্য it's a good opportunity. সবচেয়ে ভালো সুযোগ। কি বই আছে, কি বিক্রি হয় সেখানে বলতে পারো রবীন্দ্রসঙ্গীত, books on রবীন্দ্রসঙ্গীত or cassette CD of রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, folk songs, and of recitation, the কবিতা আবৃত্তি are also there, and they are displayed in the open air for sale. Besides selling the books, there are other stalls from where many kinds of foods are offered. People go there and take some food from these stalls, and many toys are sold for the children. Okay, it is a festive look. It has a festive look. মানে কি উৎসব মুখর একটা অবয়ব বা অবস্থান দেখা যায়। Festive look. Book fair has a festive look. People enjoy going there and they recreate themselves, and besides recreation they also get some of the best books from there, and they can read the books there, they can buy the books from there for their children, for themselves. Okay, আর কি বলতে পারো, we should try to go to book fair every year and buy some books for our reading at home. We will develop a habit of reading so that it can widen our knowledge on different topics. There are science fiction books, which is also very interesting, and the detective stories books, which are good for adult students. And there are many research books, Islamic books, and many types of books are there, and foreign books are there also. Foreign books on foreign writers, books of foreign writers are there. So a book fair is very important to contain the culture of a country. It reflects the culture of a country. Okay, তাহলে এটা বুক ফেয়ার নিয়ে আলোচনা করলাম আজকে। বোধহয় অনেকক্ষণ হলো, আমি আর সামনে না যাই,
আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমি বাকি কয়েকটা নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা সব ভালো থাকো। আল্লাহ হাফেজ।